বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার। কথা বলছি বায়ু দূষণের প্রভাব ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে। জনাব মাসুদ রানা, আপনার কাছে আসতে চাই, একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এক দেশের বায়ু দূষণকে অন্য দেশকে আসলে প্রভাবিত করে কিনা, এক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করা যায় কিনা, যদি যায় তাহলে সেই প্রক্রিয়াটা কি হতে পারে? নিশ্চয়ই এক দেশের বাতাস আরেক দেশকে দূষিত করে, কারণ এইসব পলিউটেন্টস বা দূষকের কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই। এরা বাতাসে ভাসে এবং ভাসতে ভাসতে বাতাস তাদেরকে যেখান পর্যন্ত নিয়ে যেতে পারবে সেখান পর্যন্ত তারা যায়। সো এই নিয়ে আমরাও কাজ করেছি। ইন্টারন্যাশনাল লেভেলেও অনেক কাজ হয়, যেমন এই রকম ড্রাই সিজনের শুরুতে ইন্ডিয়া একটা অভিযোগ করে যে পাকিস্তান থেকে পার্টিকুলেট ম্যাটার তাদের দেশে পলিউশন করছে। আবার আমরাও দেখি যে, কারণ বাতাসটা তো ওই পাশ থেকে আসে, পাকিস্তান হয়ে ইন্ডিয়া হয়ে এই হিমালয় ভ্যালি বরাবর এসে বাংলাদেশে ঢোকে। তো পুরো এই রিজন জুড়ে যত ইন্ডাস্ট্রি আছে বা বার্নিং হয়, যত ইমিশন হয়, সেগুলো ট্রান্সপোর্ট হয়ে বাংলাদেশ বর্ডারেও ঢুকতে পারে। এখন কতখানি ঢুকে এইটা জানার জন্য হাই লেভেলের সায়েন্টিফিক রিসার্চ দরকার, কারণ আমরা শুধু ব্যাকওয়ার্ড ট্র্যাজেক্টরি করে এয়ার মাস ট্র্যাজেক্টরিটা দেখেছি যে এই সকল প্রবেবল লোকেশন কিছু আছে দিল্লি বরাবর, আমাদের যেটাকে বলে ইন্ডো গাঙ্গেটিক প্লেন, সেখানে কিছু প্রবেবল সাইটস আছে, সেগুলো থেকে পলিউশন বাংলাদেশে ঢুকতে পারে। কিন্তু কত পার্সেন্ট ঢুকবে এবং বাংলাদেশের কোন পর্যন্ত এদের ইম্প্যাক্ট আছে, সেগুলো নির্ণয় করতে আমাদেরকে বেশ হাই লেভেলের সায়েন্টিফিক, যেমন এয়ার কোয়ালিটি মডেলিং করতে হবে রিজিওনাল স্কেল। বাট ইটস ট্রু। এখন এটা থেকে আমাদেরকে রেহাই পেতে গেলে অবশ্যই রিজিওনাল কোঅপারেশনের প্রয়োজন, কারণ এখানে সবাই তো এফেক্টেড হচ্ছে। পাকিস্তানও এফেক্টেড হয়, ইন্ডিয়াও এফেক্টেড হয়, বাংলাদেশ তো হচ্ছে যে সবচেয়ে আমাদের এগুলোর মধ্যে সবচেয়ে পূর্বে আছে এবং দক্ষিণ পূর্বে আর কি। বাতাসটা তো আসে হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে। তো এইখানে আমাদের সার্কের আওতায় একটা প্রতিষ্ঠান আছেন সাসেক, সেই প্রতিষ্ঠানের কোনো ভূমিকা এখন পর্যন্ত এয়ার পলিউশনে আমরা দেখি নাই, কিন্তু এটা নেওয়া যেতে পারে। ওয়ার্ল্ড ব্যাংক ট্রাই করছেন যে এখানে একটা রিজিওনাল প্ল্যাটফর্ম করা যায় কি না। এটা আজ হোক কাল হোক এটা হতেই হবে। আমাদের এখানে এয়ারকে ক্লিন করার প্রয়োজনে, সকলেরই প্রয়োজনে, অত্র এলাকার এই রিজিয়নের মানুষের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে আমাদের সবার প্রয়োজনে এই উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে এটা যেহেতু পলিটিক্যাল ডিসিশন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের সকল দেশের পলিটিক্যাল লিডাররা এটা একসাথে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। আশা করা যেতে পারে। ইফতেখার মাহমুদ, আপনার কাছে আসি এবারে। যেমন হচ্ছে বায়ু দূষণের মাত্রা কমানোর জন্য আসলে পরিবেশ, মানে এখন পর্যন্ত দৃশ্যমান পরিবেশ অধিদপ্তর আসলে কি কি পদক্ষেপ নিয়েছে বা তাদের কাছ থেকে আসলে আমরা আশা করতে পারি বা নেওয়া উচিত আসলে? জি, এমনি পরিবেশ অধিদপ্তরের কাজের এখতিয়ারের মধ্যে যে কাজগুলো আছে, হ্যাঁ, যেমন তারা যে আমাদের যে নির্মল বায়ু আইন, সেখানে তাদের কিছু ম্যান্ডেট আছে যে সোর্স পয়েন্টগুলোকে আটকানো, সেক্ষেত্রে ইট ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান, জরিমানা ব্যবস্থা নেওয়া, এই কাজগুলো গ্র্যাজুয়ালি অলমোস্ট এখন প্রতিদিনই হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ইট ভাটা ভেঙে দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে, নানা ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। সেইটা আমার মনে হয় যে এটা এর আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি।
পরিবেশ অধিদপ্তর সিটি কর্পোরেশনকে অনুরোধ করছে তারা যাতে মানে কারণ রাস্তায় পানি ছিটানোর কাজটা সিটি কর্পোরেশনের, হ্যাঁ, এইটা হচ্ছে যে তাদের মূলত কাজটা করবে তারা, এটা হচ্ছে যে তারা হয়তো পরিবেশ অধিদপ্তর সেখান থেকে সিটি কর্পোরেশনকে অনুরোধ করতে পারে, সেটা তারা করেছে বলে আমি জানি। থার্ড হচ্ছে যে ধরেন ভবন এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এটা দেখভালের দায়িত্বটা কিন্তু রাজুকের। তো রাজুক যদি আসলে ভবন মালিকের ধরেন ভবন নির্মাণের কাজটা তদারকি না করে, যে ওরা ওপেন ডাস্ট ফেলে রাখছে কিনা, এটা ঠিকমতো মেনটেনেন্স হচ্ছে কিনা, ওরাও পানি ছিটাচ্ছে কিনা, এটা তো তাদের দায়িত্ব। তো সেটা আমি দেখছি না হচ্ছে, এটা আগের মতো চলতেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে যেটা ভাই বললেন যে ডিজেল চালিত যে যানবাহনগুলো আছে, 2021 সালে বাংলাদেশ কিন্তু 2020 সালে বাংলাদেশ জাতিসংঘের জলবায়ু সম্মেলনীকে কমিট করে আসে আমাদের যে আইএনডিসি রিপোর্ট, যেখানে আমরা স্বপ্রণোদিতভাবে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে একটা জাতিসংঘের কাছে অঙ্গীকার করে এসেছি। সেখানে আমরা বলেছিলাম যে আমরা যে ডিজেল ব্যবহার করি সেই ডিজেলে যাতে সালফারের পরিমাণ কমানোর ব্যাপারে আমরা উদ্যোগ নিব, 2020 সালে আমরা বলে এসেছি। এবং এটা কেন কম দিব, কারণ এটা যত সালফার থাকবে বায়ু দূষণ তত বেশি হবে, বৈশ্বিক তাপমাত্রা তত বাড়বে, জলবায়ু পরিবর্তনে তত বেশি এটা একটা রোল প্লে করবে। ওইটা কমিটমেন্ট করে আসার পরের বছর 2021 সালে বাংলাদেশ উল্টো আরও বেশি সালফার সমৃদ্ধ ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে। মানে আগে যেটা ছিল 5 to 7% সালফার থাকলে এটা আমদানি করা যেত, এখন 20% সালফার থাকলেও এটা আমদানি করা যাবে, কারণ এটা দামে কম। এবং এই অনুমোদন দেওয়ার পরে আপনি যদি দেখেন এর পরের সময়টাতে আমাদের কিন্তু বায়ুর মান আরও খারাপ হয়েছে, এক। 2 নম্বর হচ্ছে যে আসলে আদৌ কতটুকু 20% না আরও বেশি পরিমাণে সালফার সমৃদ্ধ ডিজেল আসছে কিনা সেটাও কিন্তু কোনো স্যাম্পলিংয়ের মাধ্যমে কোনো তদারকি করা হয় না। ফলে আমাদের যে এন্টায়ার আমাদের ডিজেল চালিত যত যানবাহন আছে, 1। 2 নম্বর এটা এখন বড় মৌসুম, এই সময়টাতে আমাদের প্রচুর পরিমাণে সেচ পাম্পগুলো চালু আছে। সেচ পাম্পগুলো দেখবেন যে চালু হওয়ার পরে ভটভট করে একটা কালো ধোঁয়া বের হয় দেখবেন, হ্যাঁ। ইভেন এই সময়টাতে আপনার যেহেতু পানি নদীতে স্রোত কম থাকে, আমাদের নৌকাগুলো বিশেষ করে ট্রলারগুলো সেগুলো কিন্তু ডিজেল চালিত। ফলে যতগুলো সোর্স পয়েন্ট আছে এই সময়টাতে কিন্তু অ্যাক্টিভ হয়, এবং সেই অ্যাক্টিভ হলে আগের চেয়ে আরও বেশি পরিমাণে কিন্তু বায়ু দূষণ হচ্ছে, কারণ আমি যে ডিজেলটা ব্যবহার করছি সেটাতে সালফারের পরিমাণ বেশি। তো ফলে আমরা কিন্তু অতীতে দেখেছি যে আমরা মুখে একটা বলে আসতেছি জাতিসংঘের কাছে বা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে, বাস্তবে এসে ঠিক তার উল্টা কাজটা করতেছি, হ্যাঁ। এবং তখন তো বলতেছি যে এটা ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, ইন দ্য নেম অফ ডলার সংকট, ইন দ্য নেম অফ ইকোনমিক ক্রাইসিস, ইন দ্য নেম অফ গ্লোবাল নানা ধরনের ক্রাইসিস, এগুলো নানা যুক্তি হিসেবে উপস্থাপন করতেছি, করে আমরা বায়ু দূষণের জন্য আবার আন্তর্জাতিক তহবিল থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা এনে খরচ করছি। তো ফলে আমরা দেখেছি ওভারঅল একটা পুরো ইস্যুটাকে পলিটিক্যালি অ্যাড্রেস করা, এটার একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার আছে, যে আপনি পরিবহন মালিকদেরকে খেপাবেন কিনা, আপনি ডিজেল আমদানিকারক যে সিন্ডিকেট আছে তাদেরকে আপনি খুশি করবেন কিনা, আপনি যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশের বিশাল হিউজ খুবই প্রভাবশালী, আপনি তাদেরকে নাড়াবেন কিনা। এইটা যদি আপনি রাজনৈতিক সিদ্ধান্ত না নেন তাহলে এইটা বায়ু দূষণ কমানোটা সম্ভব না, 1। 2 নম্বর হচ্ছে যে বায়ু দূষণ যদি আপনি রাজনৈতিক কমিটমেন্টও থাকে, এইটা আপনি এনফোর্স করার মতো আপনি অন্যান্য মন্ত্রণালয় এবং সরকারি অন্যান্য সংস্থাগুলোর সাপোর্ট আপনি পাচ্ছেন কিনা। তো সেটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আমার মনে হয় যে এটা একটা মানে সদিচ্ছা নিয়ে যদি ড্রাইভ দেয় গভর্নমেন্ট, তাহলে এটা আমার মনে হয় যে বায়ু দূষণ কমানোর একটা সুযোগ আছে, এবং এটা অবশ্যই কমাতে হবে। কারণ এমন জায়গায় চলে যাচ্ছে জিনিসটা যে ঢাকা অলমোস্ট, এখন যদি আপনি ঢাকার বাইরের আবহাওয়াটা দেখেন, এটা অলমোস্ট একটা গ্যাস চেম্বারের মতো সিচুয়েশন। গ্যাস চেম্বারে মানুষকে হত্যা করার জন্য যে ধরনের বাতাস দরকার হয়, ঢাকার বাতাসটা কিন্তু অনেকটা এই জায়গায় চলে গেছে, হ্যাঁ। তো ফলে এই বাতাস দিয়ে আপনি ঘুরেন আধা ঘন্টা 1 ঘন্টা, আপনি কনফার্ম কোনো না কোনো একটা রোগ শরীরে আপনি নিয়ে কিন্তু ক্যারি করে বাসায় ফিরবেন। তো ফলে এই জায়গায় যদি আমরা যদি সেখান থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই, তাহলে আমার মনে হয় যে এই কাজগুলো আমাদের করতে হবে। ডিজেল থেকে, যেটা ডিজেল চালিত যানবাহন উঠায় দেওয়া, যেটা রিনিউয়েবল এনার্জির কথা বলা হইতেছে,
সেটা করতে হবে। আরেকটা সম্মিলিত একটা প্রচেষ্টা থাকতে হবে, অবশ্যই সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশনের ক্ষেত্রে যেটা বললেন, ওয়ার্ল্ড ব্যাংকের যে উদ্যোগটা নিয়েছিল সেটার আন্ডারে ওনারা একটা ট্রান্সবাউন্ডারি স্টাডি করেছিলেন। সেখানে ওনারা দেখাইছেন যে বাংলাদেশের বায়ু দূষণের যতগুলো সোর্স আছে তার 30% সোর্স কিন্তু আসে ভারত থেকে, এবং এইটা আসে আপনার ওই তো মানে একটা হিমালয়ান ভ্যালি দিয়ে আসে, ব্লা ব্লা ব্লা। এটা একটা বড় কারণ হচ্ছে ওই সময় যে ফসল কাটা হয় নভেম্বর ডিসেম্বরের দিকে, সে ফসল কাটার পরে ওইখানকার বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব টাঞ্জাব, এখানে হিউজ এগ্রিকালচার ল্যান্ড, ওগুলোরা ফসলগুলো ধানগুলো কাটার পর ওগুলো পুড়িয়ে দেয় জমির ফার্টিলিটি বাড়ানোর জন্য বা অন্যান্য কাজে। পোড়ানোর ফলে এই পুরো ধোঁয়াটা উঠে দিল্লি হয়ে একদম পশ্চিম অংশ থেকে এখানে পূর্বে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ভারতের যে কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলো আছে এগুলোর বড় অংশ কিন্তু পূর্ব ভারতে, মানে বাংলাদেশ সীমান্তের ওইখানে কাছেই খুব, এবং ওই সময় বাতাসের ডিরেকশনটা যদি আপনি দেখেন, ওই বাতাসটা কিন্তু ওই দিক দিয়ে এসে বাংলাদেশের ভিতরে ঢুকে। ফলে এইখানে অনেকগুলো ইন্টারনাল কিছু কারণ আছে, এক্সটার্নাল গুলো কারণ আছে। ফলে ইন্টারনাল কারণগুলো আমার গভর্নেন্স, ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন, আর এক্সটার্নাল গুলো অবশ্যই রিজনাল কোঅপারেশন। এইটার মধ্য দিয়ে আমার মনে হয় যে বায়ু দূষণটা কমানোর একটা সুযোগ আছে। একটা বিরতি নিয়ে আসছি দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শিমুল মজলিস। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় বায়ু দূষণের প্রভাব ও অন্যান্য প্রসঙ্গ। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে পরিচিত হওয়ার আগে আপনাদের জানাতে চাই, এই পুরো অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে আছেন মোহাম্মদ মাসুদ রানা, বায়ু দূষণ বিশেষজ্ঞ, এবং তার পাশে আছেন ইফতেখার মাহমুদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সরকার, জানিয়েছেন প্রেস সচিব। ভোটের অধিকার ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন, বললেন সিইসি। 20 জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু। 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। জনসেবায় নেতাকর্মীদের একজোট হওয়ার আহ্বান। স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল। বিগত সরকারের দুর্নীতি ও নীতিগত ভুল সিদ্ধান্ত দেশে বিনিয়োগ না বাড়ার কারণ, বলেছেন অর্থ উপদেষ্টা। বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং বিডিআর হত্যা মামলার তদন্ত কমিশনের গেজেট আদালতে দাখিল। 50 বিচারকের ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল। শিরোনাম শুনছিলাম, এবারে আলোচনায় ফিরতে চাই। আজ আমরা কথা বলবো বায়ু দূষণের প্রভাব ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে। জনাব ইফতেখার মাহমুদ, আপনার কাছে আসতে চাই। এই যে আজকে আমরা দেখলাম বায়ু দূষণের একদম উঁচু সারিতে আমরা আছি। ঢাকা শহরের বায়ু সবসময় আসলে একটু খারাপের দিকেই থাকে। আজকে আমরা 2 দিন যাবত আসলে যে রিপোর্টটা দেখলাম, এই যে উঁচু সারিতে আছি বায়ু দূষণের ক্ষেত্রে, এখানে আসলে সহজ শব্দ তো আছেই কিছু, কেন বায়ু দূষণ হয়, কি করতে হবে, এগুলো তো আমরা জানবই, কিন্তু আপনার কি মনে হয় আসলে এখানে কার দায় দেখছেন? ধন্যবাদ। আসলে একটা খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের আলোচনার বিষয়বস্তু করার জন্য। আমি আসলে দায় তো ডেফিনেটলি আসলে যারা এই বায়ু দূষণ নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদেরকে তো প্রথমত দায়ী করতে হবে, কারণ আমরা যদি আবহাওয়াকে তো আর দায়ী করা যাবে না। বা ধরেন আপনার বায়ু যেখান দিয়ে আসে, যে অঞ্চল দিয়ে আসে, সেখান থেকে তো আর দূষিত বায়ুর হয়তো একটা বড় একটা অংশ আসে, কিন্তু মূল দূষণটা তো দেশের ভেতরেই ঘটে। তো ফলে এখানে যদি আপনি বলেন যে মূল আসলে এখানে সবচেয়ে বড় দায়িত্ব, আমি বলবো যে এটা একটা গভর্নেন্স ফেলিওর। হ্যাঁ, গভর্নেন্স ফেলিওর ইন এ সেন্স যে আমাদের বায়ুর দূষণের যে মূল উৎসগুলো যেগুলো আমরা দেখি বলি, তার সবগুলোই আসলে চিহ্নিত, আমরা জানি কোথা থেকে দূষণটা ঘটতেছে। প্রথমত হচ্ছে যে এর আগে তো একসঙ্গে আমরা বলতাম যে মূলত ইট ভাটাগুলো হচ্ছে বায়ু দূষণ করত। পরবর্তীতে গ্র্যাজুয়ালি ধরেন গত 8-10 বছরে
যানবাহন বা গাড়ি, মেয়াদোত্তীর্ণ গাড়ি, সেখান থেকে যে ধোঁয়াগুলো বের হয় সেগুলোকেও বায়ু দূষণের জন্য অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যে বিশেষ করে কোল বেস পাওয়ার প্ল্যান্ট থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে সেখান থেকে দূষণ হচ্ছে। আর হচ্ছে যে সীমানা পেরিয়ে আসা বেশ কিছু দূষিত বায়ু আসছে। তো এই চিহ্নিতগুলোর মধ্যে দেশের ভেতরে যে উৎসগুলো, এগুলো গত 1-1.5 যুগে যদি আমি দেখি, এইগুলো বন্ধ করার জন্য আসলে কোনো ধরনের বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হয় নাই। আপনি যদি ঢাকা শহরের রাস্তায় বের হন, গত 15-20 বছর ধরে যে সমস্ত গাড়ি আমরা দেখেছি, ওই গাড়িগুলো চলছে এবং আরও খারাপ হয়েছে এবং আরও দূষিত বাতাস বেরোচ্ছে। যদি ইট ভাটাগুলো যদি বলেন, আমাদের সারা ঢাকা শহর সহ সারা দেশে প্রায় 6000 ইট ভাটা, সেই ইট ভাটাগুলোর যে আপনার যে দূষণ আছে, সেই দূষণের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই। দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আগে যা ছিল তার চেয়ে আরও প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে মেইন সোর্সগুলো বন্ধ হয় নাই এবং এগুলো বন্ধ করার জন্য কোনো আমি দেখি না যে কোনো কার্যকর উদ্যোগ নিতে। হ্যাঁ, এর আগে বিভিন্ন সময় আমরা শুনেছি যে বায়ু দূষণ রোধে সরকার প্রকল্প নিয়েছে, যেমন একটা প্রকল্প ছিল AQMP, হ্যাঁ, এটা অনেক 10-15 বছর আগে। তারপর কেস প্রজেক্ট আসলো, এখন আরেকটা নতুন প্রজেক্ট আসছে, বেস্ট প্রজেক্ট সম্ভবত এটার নাম। তো এরকম এই সবগুলো প্রজেক্টের মাধ্যমে সরকার অনেক টাকা খরচ করেছে, হাজার দেড়েক কোটি টাকা খরচ করেছে। এবং এগুলো নিয়ে এর আগেও আপনারা জানেন যে সরকারের বিভিন্ন মহল থেকেও এগুলো নিয়ে কিন্তু আপত্তি উঠেছিল যে এই যে অর্থগুলো ব্যয় হলো, এটা আসলে কতটুকু দূষণ কমালো। আমরা দেখি যে টাকা খরচ হয়েছে, দূষণ বেড়েছে, টাকা খরচ হয়েছে, দূষণ বেড়েছে। ফলে একটা হচ্ছে যে তাহলে মূল সোর্সগুলো আপনি বন্ধ করেন নাই। ফলে এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। হঠাৎ করে আজকে বায়ু দূষণ হচ্ছে, জিনিসটা কিন্তু এরকম না। হ্যাঁ, এবং আজকে যদি আপনি বায়ুর মান, আজকে মাসুদ রানা ভাইয়ের সাথে একটা কথা হচ্ছিল যে ঢাকার বায়ুর মান গত কয়েকদিন ধরে হ্যাজার্ডাস জায়গায় চলে গেছে, দুর্যোগপূর্ণ জায়গায় চলে গেছে। মানে এই বায়ু যদি আপনি নিঃশ্বাসের সঙ্গে নেন, তাহলে আসলে এটা যে কোনো মানুষ কোনো না কোনো একটা রোগে আক্রান্ত হতে পারে বা শারীরিক সমস্যায় আক্রান্ত হতে পারে। তো এইটা তো এর আগে হয়েছে এবং বিশ্বের মানে আপনার সবচেয়ে দূষিত বায়ুর দেশগুলোর শীর্ষ তালিকায় বাংলাদেশ গত 5-7 বছরই আছে। ফলে এই বছর নতুন করে জিনিসগুলো ঘটছে, জিনিসটা এরকম না। এবং এটার জন্য ধারাবাহিকভাবে যে সরকারি সংস্থাগুলোর যে তদারকি এবং অন্যান্য যে কাজগুলো করা উচিত ছিল, যেমন সিটি কর্পোরেশনের একটা প্রধান কাজ, যেটা আসলে বায়ু দূষণ রোধের জন্য না, তাদের নিয়মিত কাজ, সেটা হচ্ছে শীতকালে রাস্তার মধ্যে ধুলাবালি কমানোর জন্য পানি ছেটানো। এটা আমরা যখন ছোটোবেলায় ঢাকা শহরে দেখেছি যে এটা সবসময় ছেটানো হতো, কিন্তু এটা হঠাৎ করে নাই হয়ে গেছে, প্রায় বন্ধ। লোক দেখানো, পত্রপত্রিকায়, টিভি চ্যানেলে নিউজ টুজ হলে কিছু লোক দেখানো ছেটানো হয়, এরপরে এটা বন্ধ। অতিরিক্ত তাপদাহ যখন থাকে, অতিরিক্ত তাপদাহ থাকে, অল্প অল্প ছেটানো হয়। কিন্তু এই সিজনে, ড্রাই সিজনে এটা আপনার ছেটানো উচিত, কারণ ধুলাগুলো হচ্ছে সবচেয়ে বড় উৎস। 1, 2 নাম্বার, ধরেন একসময় আমরা দেখতাম যে মেয়াদোত্তীর্ণ গাড়ি কালো ধোঁয়া দেখলে এগুলো আটকিয়ে এগুলোকে জরিমানা করা, বন্ধ করা, এটাও তো প্রায় বন্ধ। ইট ভাটা মাঝে মাঝে আমরা দেখি যে নানা ধরনের অ্যাকশন হয়, চলে যাওয়ার পরে এটা আবার চালু হয়। হ্যাঁ, ফলে এইখানে আমি দেখি যে এইটার মূল দায়িত্ব যাদের, সিটি কর্পোরেশন, সরকারের অন্যান্য যে এজেন্সিগুলো আছে, তো তাদের কিন্তু এখানে মোস্ট রেসপন্সিবিলিটি তাদের। তো আমরা সবসময় কিছু হইলে পরিবেশ অধিদপ্তরকে ট্রিগার করি যে ওনারা এটার প্রধান দায়িত্বপ্রাপ্ত, যেহেতু নির্মল বায়ু ঠিক করার দায়িত্ব ওনাদের, ফলে ওনাদের দিকে আমরা সবসময় একটা আঙ্গুল তুলি। কিন্তু এটা তো একটা পুরো সরকারের অন্যান্য যে সমস্ত অর্গানগুলো আছে, মিনিস্ট্রিগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, তো এখানে বেসিক্যালি তাদের কিন্তু একটা বড় দায়িত্ব। হ্যাঁ, ফলে এইটা ধরেন আবহাওয়ার, হ্যাঁ এই সময় শীতকালে আপনার একটু বাতাসের বায়ুচাপ কম থাকে, বাতাসের প্রবাহ একটু কম থাকে, ফলে যা দূষিত বায়ু তৈরি হচ্ছে জলীয় বাষ্পের কারণে, একটা বাতাসের প্রেশারের কারণে এটা একটা স্ট্যাগনেন্ট অবস্থায় থাকে এই সময়টাতে। ফলে এইটা একটা কারণ যে এই সময় দূষণটা বাড়ে। কিন্তু এই স্ট্যাগনেন্ট অবস্থাকে আরো দুঃসহ করে তুলছে কিন্তু আমাদের তৈরি করা নানা ধরনের দূষণ। এবং এইটা আমি দেখি যে গ্র্যাজুয়ালি এটা পরিস্থিতি দিনকে দিন আরো খারাপ হচ্ছে। এবং আজকে এটা দেখলাম যে আমাদের মানে মাসুদ রানা ভাই বললেন যে এটা দুর্যোগপূর্ণর চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে, ভয়াবহ বিপজ্জনক জায়গায় চলে গেছে। তো আমি ওইভাবে দেখি জিনিসটা। আচ্ছা, জনাব মাসুদ রানা, আপনার কাছে আসতে চাই। এই যে আজকে বায়ু দূষণ নিয়ে আমরা আলোচনা করেছি, মানে এখনো করছি আর কি, গত কয়েক বছর ধরেই আমরা দেখছি যে এরকম বায়ু দূষণের
অবস্থা, মানে আমাদের ঢাকা শহরের অবস্থা, হয়তো কিছুদিন পরে যখন বৃষ্টি হবে, যখন পরিস্থিতি একদম নর্মাল হয়ে যাবে, এই বিষয়টা আবারও চাপা পড়ে যাবে। তো এখন যদি আপনার কাছে যেটা জানতে চাই, এই যে বায়ু দূষণের মাত্রাটা এত খারাপ হচ্ছে, আমাদের আসলে কি কি করণীয়, মানে একদম করা উচিত, যেটা আসলে একদম স্থায়ীভাবে আসলে এর হাত থেকে আমাদের মুক্তি পাওয়া যেতে পারে? আমরা তো মিটিওরোলজিকে পরিবর্তন করতে পারবো না, আমাদেরকে দূষণ কমাতে হবে। এখন কথা হচ্ছে যে দূষণও আমরা অ্যাব্রাপ্টলি কমিয়ে দিতে পারবো না, কারণ আমাদের অ্যাক্টিভিটিস তো রান করতে হবে। সো টার্গেটেড সেক্টর যেগুলো ভিজিবল সেক্টর, যেমন ডাস্ট, একটা শহরে এত বেশি ডাস্ট, আমরা সেটা কন্ট্রোল করতে পারবো না। ব্যাপারটা একটু কীরকম, এই যুগে এসে ডাস্ট কন্ট্রোল করতে পারবো না। সো ডাস্ট এটা ভিজিবল সোর্স, আমাদেরকে একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসলে ডাস্ট অনেকখানি কমে যাবে। একটা সোর্সের কথা না বললেই নয়, সেটা হচ্ছে ওপেন বার্নিং। যখন থেকে আমাদের ড্রাই সিজন শুরু হয় নভেম্বর থেকে, আপনি পুরো ঢাকা শহরে, এমনকি অফিসগুলোতে, হাসপাতাল চত্বরের মধ্যেও দেখবেন যে কিছু ওয়েস্ট এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। এরকম অনেক কিছু আমি দেখেছি, আমি ছবি তুলে রাখি। শিশু হাসপাতালের ভিতরে, দেন আগারগাঁওয়ে যে আছে, এই যে কি যক্ষা হাসপাতাল, তার ক্যাম্পাসের মধ্যে পর্যন্ত আমি আগুন লাগাতে দেখেছি। তো এই যে আমাদের সাবধানতার অভাব, এই জায়গাটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। এবং আপনাকে একটা বলে রাখি যে আমাদের বাংলাদেশে বা ঢাকা শহরতে এখনও খুব সূক্ষ্ম ইমিশন ইনভেন্টরিটা আমরা এখনও করতে পারি নাই। পরিবেশ অধিদপ্তরের আওতায় 2012-13 সালে একটা ইনভেন্টরি করেছিলাম আমরা, কিন্তু সেটার রিজলিউশন ছিল অনেক বেশি। বাট কিছুদিন আগে মুম্বাই, অর্থাৎ ঢাকার মতোই আমাদের একটা সিটি, ওটাও সেই মুম্বাই খুব ফাইন গ্রেডে রেজলিউশন ওরা করেছে, ইমিশন ইনভেন্টরি করেছে 400 মিটার ইন্টু 400 মিটার। এবং তারা যেটা সোর্স অ্যাপরশনমেন্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে যে এই মিউনিসিপ্যালিটিজের যে ওয়েস্ট, সেটা বার্নিংয়ের হচ্ছে বায়ু দূষণে প্রায় 13% মতো দায়ী। সো আমাদের এখানে যে ওয়েস্টগুলো রাস্তার পাশে পোড়ানো হচ্ছে, এটাও কিন্তু মিউনিসিপ্যালিটিজ ওয়েস্ট। এটা পোড়ানোতে এত আনকন্ট্রোলড, এবং এই সময় যে ধোঁয়াগুলো তৈরি হচ্ছে, এই ধোঁয়ার সহজে কিন্তু অপসারণ হচ্ছে না। এবং এটার যে ডিপোজিশন, এটা এখন যেহেতু বৃষ্টি বাদল হয় না, বৃষ্টি হয় না, সেহেতু এটার ডিপোজিশন রেটও খুব কম। সো এটা স্টে করে বেশ কয়েকদিন। সো এই বেশ কয়েকদিন ধরে যখন আমরা কন্টিনিউয়াসলি ইমিশন করতেই আছি, এবং এই ইমিশন এর মিক্সিং হাইট যথেষ্ট কম চলে আসে, এটা একদমই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ আর কি, অর্থাৎ উপর দিকে খুব বেশি পরিমাণ মিশতে পারে না। এর লোয়ার ট্রপোস্ফিয়ার, এর লোয়ার লেভেলে এই ইমিশনগুলো সব জমা হয়, যার ফলে হিউজ কনসেন্ট্রেশন এখানে গ্রো করে। সো এই মুহূর্তে আমি দেখলাম যে ইউএস এমবাসির ডাটা অনুযায়ী রাত 10টার সময় আমাদের ইউএস স্কেলে AQI হচ্ছে 500, যেটা সন্ধ্যা 6টার সময়ও ছিল 264। তাহলে আপনি বিষয়টা চিন্তা করে দেখুন যে সন্ধ্যা 6টার সময় ছিল 264 AQI, এবং এখন হচ্ছে সেটা 500। সো এটা গ্রো করেছে, এবং 500 সেটা আনথিঙ্কেবল একটা বিষয়। AQI 500 এটা স্বাস্থ্যের উপর আমাদের কী ধরনের প্রভাব ফেলছে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা দুর্যোগ সিম্পলি। সো আমি দুটো সেক্টরের কথা বললাম। ব্রিককিলনের কথা যেটা বলতে চাই, ব্রিককিলন এটা পরিবেশ অধিদপ্তর গত 2-3 বছরে অনেক এটার উপরে এনফোর্সমেন্ট চালিয়েছেন, অনেক ইলিগাল ব্রিককিল ভেঙে দিয়েছেন। কিন্তু ট্রাবল হচ্ছে একদিক দিয়ে ভাঙলে আরেক দিক দিয়ে গড়ে ওঠে, এইটা আমরা শুনতে পাই, যার ফলে ব্রিককিলনের সংখ্যা ততটা কমে না। এখন এই নভেম্বর থেকে ব্রিককিল শুরু হয়ে যায়,
এর ফায়ারিং হয় ডিসেম্বর থেকে। সো এই যে একটা ব্রিককিলনের ক্লাস্টার আছে আমাদের আমিনবাজারে, দেন আশুলিয়ায়, সাভার এলাকা জড়িয়ে যে ক্লাস্টার, অর্থাৎ প্রায় 1000 ব্রিককিলন ঢাকার চারপাশে আছে এবং সেসব ক্লাস্টারে প্রায় 400-500 ব্রিককিলন আছে। এবং এয়ারটা এই উইন্টার সিজনে বাতাসটা ওইখান দিয়ে এন্টার করে, যার ফলে এই ব্রিককিলনের ইমিশন প্লাস এই সময় ওখানে অনেক ট্রাক যাতায়াত করে, সেই ইটের মাটি নেওয়া দেওয়া এবং তৈরিকৃত ইটকে সরিয়ে নিয়ে আসা। এখন এই যে ডাস্টের ওপরে সেখানে যে পরিমাণ ধুলো, সেটা তো আসলে নদীর মানে তীর, সেখানে সবই হচ্ছে ধুলা, রাস্তা নাই। সো এইখান থেকে যে ডাস্টটাও তৈরি হয় সেটাও কিন্তু ঢাকাতে আসে। সো আমরা কখনো কিন্তু এই সোর্সটার কথা আলোচনা করি নাই। আমরা যদি ঢাকার ভিতরে তো এই ওয়েস্ট বার্নিংটা, মিউনিসিপ্যালিটি বার্নিংটা দেখছেন, ঢাকার একটু বাহির দিকে যদি আমরা যাই, অর্থাৎ সাব আরবান এরিয়াগুলোতে, এইখানে অনেক চারপাশে স্পট দেখবেন যেগুলোতে শুধু বার্নিং, মানুষজন কিছু ওয়েস্টকে এক জায়গায় করে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। এটা হচ্ছে তারা ওয়েস্ট বার্ন আউট করার জন্য, আবার এইরকম শীতে কিছুটা তাপ পোহানোর জন্য হচ্ছে যে আমরা এসব করে থাকি। সো এই ভিজিবল সোর্সগুলোকে আমাদেরকে অবশ্যই বন্ধ করার উদ্যোগ নিতে হবে। এখন যে একটা দুঃসহনীয় মাত্রা আছে, এই ঠিক ইমিডিয়েটলি আসলে আমাদের এখনকার প্রতিরোধমূলক ব্যবস্থা কি হতে পারে? এইটা আমাদেরকে, আমরা করোনার সময় একটা প্র্যাকটিস করেছিলাম যে অনলাইন অফিস করতে, স্কুলগুলো বন্ধ করে দিয়েছিলাম যাতে করে গাড়ি ঘোড়া কম চলে। গাড়ি ঘোড়ার কন্ট্রিবিউশন, গাড়ি ঘোড়া দুই রকমের কন্ট্রিবিউশন করে, একটা হচ্ছে তার ডিরেক্টলি ইমিশন, আর একটা হচ্ছে তার রিসাসপেনশন অফ রোড ডাস্ট, যেটাকে বলি, ডাস্টকে সে উঠায় নিয়ে যায়, বাতাসে ছাড়ে। সো ইমিশন ডিজেল বাস ছাড়া অন্যান্য গাড়িগুলো একটু কম করলেও এই যে ডাস্ট রিসাসপেনশন হয় এটার পরিমাণ কম নয়। সো রাস্তাঘাটে যখন এই স্কুলগুলোকে আমরা, এখন স্কুল এমনি বন্ধ আছে, অফিস আমরা হয়তো একদমই যেগুলো এসেনশিয়াল, যাদের এসেনশিয়াল অফিস করা, তারা ছাড়া অন্যরা অনলাইন অফিস করতে পারে, কিংবা রাস্তায় রোড আমরা বলি অফিস টাইম একটু কমিয়ে দেওয়া যেতে পারে, অথবা অফিসের, হ্যাঁ, আমাদের এই যে এয়ার পলিউশনের একটা ক্যারেক্টারিস্টিক আছে, কিন্তু এটা দিনের একটা সময়ে অনেক বেশি বাড়তে শুরু করে, আর দিনের মধ্যভাগটাতে এয়ার পলিউশন একটু কম থাকে। সো এই মধ্যভাগে আমরা অ্যাক্টিভিটিসটা বেশি করে নিয়ে দুই পাশে অ্যাক্টিভিটিসটা কম করলে আমরা এইভাবে টাইম ম্যানেজমেন্ট করে আমাদের যদি সোর্সকে আমরা রান করতে দিই, গাড়ির সংখ্যাটা যদি কমানো যায়, এইভাবে এই মুহূর্তে তো হচ্ছে যে, এবং আমাদেরকে অবশ্যই বলতে হবে যে ডিজেল চালিত গাড়ি যেগুলো, সেগুলোকে অফ করে দিতে হবে। এর মানে এর ব্যতিক্রম নেই। ডিজেল চালিত গাড়িকে আমাকে রাস্তা থেকে তুলে নিতে হবে, যেভাবে আমরা 2 স্ট্রোককে তুলে নিয়েছিলাম। ডিজেল চালিত পরিষ্কার গাড়ি আমরা নামাতে পারি, কিন্তু ঢাকায় এখন যেগুলো ডিজেল গাড়ি আছে সেগুলো প্রত্যেকটা অত্যন্ত দূষণ সৃষ্টিকারী। আর টোটালি গাড়ির কন্ট্রিবিউশন কম হলেও গাড়ির যে ইমিশনটা, এটার হেলথ ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। অন্যান্য সোর্সের যে হেলথ ইম্প্যাক্ট, তার চাইতে গাড়ির ইমিশনের হেলথ ইম্প্যাক্ট অনেক ডেঞ্জারাস। ধীরে ধীরে ক্ষয় করে, এটা কথা বলে থাকে চিকিৎসকরা। যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনেক বছর আগেই, বিশেষ করে ডিজেল গাড়ি থেকে যে সুট পার্টিকেল বের হয়, আমরা বলি কার্বন পার্টিকেল, সেটাকে হচ্ছে কার্সিনোজেনিক, মানে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে ঘোষণা করেছে। সো ওটার ইম্প্যাক্টটা অনেক ডিফারেন্ট এবং ডেঞ্জারাস। সো এই গাড়ির ইমিশন কমানোর জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে, অর্থাৎ গাড়ির সংখ্যা কমানোর ব্যাপারে আমাকে গ্রহণ করতে হবে।
ওয়েস্ট বার্নিংটাকে অবশ্যই কমাতে হবে। আর এই মুহূর্তে আবার এসব পদক্ষেপই গ্রহণ করতে হবে, যে ইমিডিয়েট যেহেতু আমাদের একটা জনাব ইফতেখার মাহমুদ আপনার কাছে আসতে চাই, যে বলা হয়ে থাকে যে ঢাকায় প্রচুর কলকারখানা আছে এবং বায়ু দূষণের জন্য এটা একটা প্রধান মানে অন্যতম প্রধান কারণ, কিন্তু উন্নয়নও তো আসলে জরুরি। এক্ষেত্রে আসলে কি করণীয় হতে পারে? না, প্রথমত হচ্ছে যে ঢাকায় কলকারখানা থেকে বায়ু দূষণের রেটটা সম্ভবত এতটা বেশি না। হ্যাঁ, উন্নয়ন অবশ্যই জরুরি, কিন্তু আমাদের যে দেশে বিদ্যমান আইন আছে, তো সংবিধান তো বলে যে আইনগুলো মেনে আমাদেরকে উন্নয়নটা করতে হবে। এটা তো নতুন করে অন্য দেশ থেকে কেউ চাপায় দেয়নি। আমরা একটা আইন করেছি যে আপনি কারখানা করলে সে কারখানা থেকে যে বায়ুটা বের হবে এটার মানমাত্রা হইতে হবে এই পরিমাণ, যেটা এক্সটার্নাল বাতাসকে আপনার দূষিত করবে না। তো ওইটা তো মানা হচ্ছে না, এটা এক। 2 নম্বর, আমি ওনার সাথে কয়েকটা জিনিস একটু জাস্ট অ্যাড করি যে এই সময়টাতে আসলে আমাদের করণীয় জায়গাগুলোতে, যেমন ধরেন একটা তো উনি বললেন যে রাত 10টার সময় বায়ুর মান এতটা খারাপ পাওয়া গেছে, এবং এটার একটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে যানবাহনের যে ধোঁয়াটা বের হয় এটার পাশাপাশি এটা চাকার সঙ্গে কিন্তু আপনি দেখবেন যে ঢাকা শহরে যদি গাড়িগুলো দিকে তাকান, প্রতিটা চাকার মধ্যে কিন্তু ধুলাবালি লাগানো থাকে, এক ধরনের কাদার মতো থাকে, এখান থেকে বের হয়। এবং এইটা হচ্ছে যে মানুষের সারফেসের মধ্যে, মানে মানুষের যে বডির যে সারফেস লেভেল সেইটার খুব কাছে থাকে, যেটা ইট ভাটাটা বায়ুমণ্ডলে ঘুরে তারপর হচ্ছে ধরেন আপনার এখানে আপনার কাছে আসে। কিন্তু গাড়ির ধোঁয়া এবং ধুলাটা একদম সরাসরি আমার শরীরে গিয়ে প্রভাবিত করে, যে কারণে এটা রিস্ক অনেক হাই। তারা 10টায় যদি আপনি বায়ুর মান এতটা খারাপ হয়, তার মানে রাত 10টার দিকে ঢাকায় যানবাহনের পরিমাণ বেড়ে গেছে। আমি তো আমার অফিসে কারণ বাজার, আমি রাত 10টা থেকে কিন্তু দেখি যে ট্রাক ঢোকা শুরু করছে, এবং সারা দেশ থেকে তখন হাজার হাজার ট্রাক ঢাকায় ঢোকা শুরু হয়, এবং বায়ুর মান যে খারাপ হয় এটা কিন্তু একটা বড় কারণ। কিন্তু 10টার সময় তো ঢাকায় ট্রাক ঢোকার কথা না, ট্রাক তো ঢোকার কথা রাত 12টার পরে, বিশেষ করে রাজধানীর মতো বড় শহরে। তার মানে এখানে পুরো ট্রাফিক সিস্টেমটা ঠিকমতো কাজ করতেছে না, আইন শৃঙ্খলার একটা বড় ইস্যুজ আছে। এক 2 নাম্বার হচ্ছে যে ওনারা যে রাস্তাগুলো দিয়ে আসে সেই রাস্তাগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় এরকম ধুলাবালি পড়ে থাকে, যে কারণে চাকাগুলো তো ওই ধুলাটাকে উড়িয়ে এটা আস্তে আস্তে আমাদের সবার নাক মুখ দিয়ে প্রবেশ করায়, এবং আমরা এটার মাধ্যমে নানাভাবে রোগাক্রান্ত হই, ইভেন ক্যান্সারের ঝুঁকি আছে। ফলে রাস্তাঘাটগুলোতে এই যে ধুলাবালিগুলো পড়ে থাকে, তার মানে যে এখন শীতকালীন এই সময়টাতে কনস্ট্রাকশনের কাজগুলো বেশি হয়, যেহেতু বৃষ্টি নাই। ফলে এই কনস্ট্রাকশনের কাজ করার ক্ষেত্রে কিন্তু প্রতিটা কনস্ট্রাকশনের কাজের একটা নির্দিষ্ট বাজেট বরাদ্দ থাকে, সম্ভবত 2 to 3%, যে এখানে যাতে ওপেন ডাস্ট যাতে না থাকে, হ্যাঁ, ওগুলোকে ঢেকে রাখা বা পানি ছিটিয়ে এটাকে কন্ট্রোলে রাখা, বিশেষ করে ভবন এবং অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে। 90% ক্ষেত্রে এর আগে দেখা গেছে যে এই টাকাটা আসলে বেসিক্যালি ঠিকাদাররা মেরে দেয় বা এই কাজটা করে না করার কারণে ওপেন ডাস্ট থাকে। হ্যাঁ, ওটা আপনার ধরেন বালি রেখে দিচ্ছেন, আপনি ভাঙা অংশ রেখে দিচ্ছেন, আপনি এখানে সিমেন্ট রেখে দিচ্ছেন, সেটা বাতাসের সঙ্গে আস্তে আস্তে মিশে যায়, ট্রাকের চাকার সঙ্গে এসে ঘুরে যায়, ফলে এইটা আসলে একটা দূষিত। ফলে ওভারঅল আসলে বায়ু দূষণের বিষয়টাকে শুধুমাত্র একটা পরিবেশের বিষয় হিসেবে দেখার প্রবণতাটা কিন্তু একটা রিস্কি, কারণ এটাতে অন্যান্য ডিপার্টমেন্টগুলোর যে দায় দায়িত্ব সেই দায় দায়িত্বকে কিন্তু আড়াল করে। হ্যাঁ, মানে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায় দায়িত্ব আছে, এখানে সড়ক জনপথ বিভাগের দায়িত্ব আছে, এখানে এলজিডির দায়িত্ব আছে, প্রায়োরিটি লিস্টে রাখা উচিত। হ্যাঁ, ওদের প্রায়োরিটি এবং তাদের কোঅর্ডিনেটেড এফোর্ট লাগবে। আচ্ছা, ইফতেখার মাহমুদ, আবারও আসবো, আমরা একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। কথা বলছি বায়ু দূষণের প্রভাব ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে। জনাব মাসুদ রানা, আপনার কাছে আসতে চাই। এই যে আমরা দেখি ঢাকা শহরে খোলাভাবে বা এলোমেলোভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ক্যারি করতে, এবং খোলা ভ্যানগুলোতেও আমরা দেখি, এটাও তো পরিবেশ দূষণের একটা কারণ, মানে অন্যতম কারণের মধ্যে একটা কারণ। এ থেকে পরিত্রাণের উপায় কি, বা ডাম্পিং স্টোনগুলো যেগুলো আছে আর কি, যে স্টেশনগুলো আছে, সেখানে আসলে কি করা যেতে পারে? এটা তো একদমই পুরাতন সিস্টেম, আমরা যেটা এখনো করি। ভ্যানে করে বাসা থেকে হচ্ছে
ময়লা কালেক্ট করে একদম খোলাভাবে, একদমই সেই ময়লা খোলাভাবে রাস্তায় পড়েও থাকে এবং নিতে নিতে। রাস্তার বড় বড় রাস্তার পাশে হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র রয়েছে সিটি কর্পোরেশনের, সেখানে নিয়ে এসে হচ্ছে যে সবগুলো ময়লা ঢেলে দেয়। তো এখন কথা হচ্ছে যে এই যে সিস্টেমটা, এটা দেখভাল করে কে? যারা কাজ করে তারা তো আসলে অনেক সচেতন না। অনেক সময়ই আমরা দেখেছি যে যে জায়গায় এনে ঢেলে দেয় বড় একটা ডাস্টবিন, সেখানে ফায়ারিং হতেও দেখেছি। ওরা এটা বার্ন করে দেয়, তাহলে ওদের কষ্ট কমে যাবে। আবার গত বছর অথবা তার আগের বছর আমরা দেখেছিলাম যে যেটা ডাম্পিং জায়গা আছে ইয়াতে আমিনবাজারে, সেখানেও আগুন জ্বলতে দেখেছি খোলা জায়গায়। ওই বাতাসগুলো কিন্তু ঘুরে আবার ঢাকাতে ঢোকে। সো এই সিস্টেমটা অবশ্যই আমাদেরকে উন্নত করতে হবে এবং সেটা একদম সোর্স থেকে শুরু করে ডাম্পিং জায়গা পর্যন্ত সেটাকে কাভার করতে হবে। আর আমরা তো শুনেই যাচ্ছি যে আসলে কোনো টেকনোলজি আসলে ইউজ করা যায় কিনা, যেটা আমরা হচ্ছে একটু উন্নত বিশ্বে বা উন্নত দেশগুলোতে দেখি যে পচনশীল পণ্য একভাবে ক্যারি করে, ভঙ্গুর পণ্য একভাবে ক্যারি করে, প্লাস্টিক পণ্য একভাবে ক্যারি করে। আমাদের দেশে তো আসলে এগুলো আমরা দেখি না। এই জায়গাগুলোতে আসলে এরকম তো সিস্টেম আরও ভালো, বেটার সিস্টেম, কিন্তু আমাদের জনসংখ্যা এত বেশি, মানুষ এত বেশি, এবং সচেতনতার এতটা অভাব। আমরা তো এখনও যদিও ডোর টু ডোর ময়লা কালেক্ট করে, এই সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে ঢাকা শহরে, ঢাকার আশেপাশে। স্টিল আমরা দেখব যে জানালা দিয়ে মানুষ ময়লা ফেলে। সো আমাদের এই যে অসাবধানতা এবং কোনো রকম আমারটা হয়ে গেলেই আমি বেঁচে গেলাম, ঠিক আছে, আমার দায়িত্ব শেষ, এই যে মন মানসিকতা, এ থেকে তো আমাদেরকে আগে মুক্ত হতে হবে। সো সেগুলো আরও পরের ধাপ। এই মুহূর্তে আমাদের ধাপ হচ্ছে আমরা প্রত্যেকটা স্তর কাভার্ড অবস্থায় করব। আচ্ছা। এবং আমরা যেটা শুনছিলাম যে বিদ্যুৎ উৎপাদন করা হবে আমাদের এই ওয়েস্টকে কাজে লাগিয়ে, সেটা আমরা খুব দ্রুত বাস্তবায়ন দেখতে চাই, যাতে করে এই ঢাকা সিটি হচ্ছে যে ময়লা থেকে মুক্ত হয়। এটা বিপুল ময়লাটাও আসলে বিপুল ময়লা থেকে কাজে লাগে। আর হচ্ছে যে ট্রাক এবং এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যারা বহন করে, এটা অবশ্যই কাভার্ড হতে হবে। এনশিওর করতে হবে যে সেখান থেকে এক ড্রপ বালু বা ডাস্টও যেন বাইরে না পড়ে। ঢাকার রাস্তাকে অবশ্যই ডাস্ট ফ্রি করতে হবে। ঢাকার রাস্তার আশেপাশে যেগুলো হচ্ছে যে ওপেন এরিয়া আছে, আমাকে আইদার পেভমেন্ট করতে হবে অথবা সেখানে গাছ লাগাতে হবে। আর একটা সোর্স আছে যেটা হচ্ছে ঢাকার আবাসিক এলাকাগুলোতে আছে অনেক জায়গায় মাঠ আছে, অনেক ঈদগাহ মাঠ থাকে, খেলার মাঠ থাকে, যেমন মোহাম্মদপুর এরিয়ায়, ধানমন্ডি এরিয়ায়, উত্তরা এরিয়ায়, এসব এরিয়ায় অনেক মাঠ আছে। এই সময়ে ড্রাই সিজনে সেসব মাঠে কোনো ঘাস থাকে না, কোনো ঘাস নাই এবং গাছও নাই। সো এলাকার ছেলেপেলেরা যখন সেখানে খেলাধুলা করে, সেখান থেকে যে ডাস্ট, ওই একটা সোর্সই ওই পুরো এলাকাটাকে বায়ু দূষণ করে দেওয়ার জন্য যথেষ্ট। ইফতেখার মাহমুদ, আপনার কাছে আসতে চাই, এই যে আমরা বলি আমাদের এটা আসলে করণীয়, সরকারের এটা করণীয়, আমরা কেন আসলে করাতে পারছি না? সরকারকে আমরা কেন বাধ্য করতে পারছি না? বা আমাদের আসলে ওই জায়গাটা আছে কিনা যে আমাদের কথাটাও আসলে সরকার শুনবে, বা সরকারকে আসলে এই পরিবেশ দূষণ বা বায়ু দূষণের প্রাধান্যটা মানে প্রথম সারির দিকে দিচ্ছে না? মানে কোথায় আসলে আমাদের ল্যাকিংসটা? এক নম্বর হচ্ছে যে একসময় যখন আপনার বায়ু দূষণ নিয়ে আমরা প্রচুর লিখতাম, তখন একটা কথা মানে সরকারের ধরেন দায়িত্বশীল মন্ত্রীর পক্ষ থেকে বলা হতো এরকম কথা যে এটা একটা ষড়যন্ত্র। কারণ হচ্ছে যে আমাদের বায়ুর মানটা পশ্চিমা দেশগুলো বেশি করে খারাপ দেখাতে চায়, আমরা বায়ু দূষণে এক নাম্বার এটা দেখাতে চাই, বিকজ তারা যে এয়ার পিউরিফিকেশন যে যন্ত্রটা বাজারজাত করছে সেটা চাহিদা তৈরি বাড়ানোর জন্য।
এবং যারা বায়ু দূষণে রিপোর্ট করতেছে তাদেরকে একটা কনস্পিরেসি জায়গা থেকে দ্য পার্ট অফ দ্য কনস্পিরেসি বলা হতো। কিন্তু সরকার যখন নিজে তার যন্ত্র স্থাপন করেছে সেখানে দেখেছে যে একই রকমের দূষণ হচ্ছে। এবং সবচেয়ে যে ডেঞ্জারাস, আমাদের নাগরিকদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। সরকারের দায়িত্ব আছে যেরকম, আমাদের নাগরিকদেরও কিছু দায়িত্ব আছে। দায়িত্বটা হচ্ছে যে সরকার তো এটা স্বীকার করে নিচ্ছে যে বায়ু দূষণটা হচ্ছে এবং এই বায়ু দূষণের কারণগুলো কি এগুলো সরকারিভাবেই চিহ্নিত হচ্ছে। কিন্তু এই নাগরিকরা যে রাস্তার মধ্যে যে বার্ন করে, হ্যাঁ, যে ময়লা পেলে বার্ন করে, এখন ধরেন যারা দরিদ্র মানুষ তাদের শীতের মধ্যে উষ্ণতা দরকার, ফলে অনেকে আছে যে যারা বিশেষ করে যারা ফুটপাতে থাকে তাদের জন্য এটা একটা ইস্যু। কিন্তু এটা তো আবার অন্য নাগরিকদের ক্ষতিও করতেছে। যেমন একটা ভয়ঙ্কর বিষয় আছে যে ঢাকার বাতাসে কিন্তু দুইটা মারাত্মক, যেমন আমরা বায়ুর মান খারাপ খারাপ বলি, কিন্তু খারাপ মানে কী কী খারাপ জিনিস আছে এইটার নিউ 3টা সোর্স কিন্তু হচ্ছে, একটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে ঢাকার বাতাসে, ভয়ঙ্কর, নিঃশ্বাসে আপনার সঙ্গে প্লাস্টিক ঢুকে পড়তেছে, মাইক্রোপ্লাস্টিক। 2 নম্বর হচ্ছে মিথেন গ্যাসের একটা পুরো স্তর ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে এবং এটা এই স্তরের দিক থেকে ঢাকা হচ্ছে বিশ্বের সেকেন্ড এবং এটা সোর্স হচ্ছে কিন্তু এই ময়লা। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে যে ঢাকা শহরের বাতাসে কিন্তু সিসা ভাসতেছে। সিসা তো মানুষকে মেরে ফেলার জন্য একসময় ব্যবহৃত হতো এবং এখনও এটা সেই রকম অবস্থায় আছে যে এটা আপনি যদি শরীরে প্রবেশ করে মানুষ মারা যাবে। এবং সিসাটা আসে যে ঢাকার যত যে আপনি অটোরিকশা চালক ইজি বাইকগুলো দেখেন না, এগুলো আছে কত 20-25 লাখ, এগুলোর মধ্যে একটা 4টা করে ব্যাটারি, এই ব্যাটারি 9 থেকে 12 মাস পরের মধ্যে এটা শেষ হয়ে যায়। তখন এটা ভেঙে ভেতর থেকে সিসাগুলো বের করার সময় সিসার 30% আবার বাতাসে ভেসে চলে যায় এবং এইটা আপনার আমার নাকের মধ্যে দিয়ে যায়। ফলে বাতাসে কিন্তু এই ভয়ঙ্কর 3টা উপাদান, মিথেন গ্যাস যেটা থেকে বিভিন্ন জায়গায় ফায়ার হচ্ছে, সেকেন্ড হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, এটা হচ্ছে সিসাসহ আরও নানা ধরনের হেভি মেটাল। ফলে এই সবগুলো বন্ধ করার ক্ষেত্রে নাগরিকদের দায়িত্ব 1 নম্বর মূলত, কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু সরকারের। ফলে সরকার আসলে এখানে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক কিছু উদ্যোগ নিতে হবে, নিলে তাহলে হয়তো বা আমাদের ক্ষেত্রে একটু বোধোদয় হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্ত। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।